নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, 15 জুন কামারহাটিতে ব্যবসায়ী অজয় মণ্ডলকে গুলি চালানোর ঘটনায় বিহার থেকে গ্রেপ্তার 3 জন। সাহিল কুমার, রাহুল কুমার এবং অঙ্কিত কুমার নামে 3 জনকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর কমিশনারেট। অন্যদিকে বিহার জেল থেকে ব্যবসায়ী তাপস ভগতকে ফোন করে খুনের হুমকি সুবোধ সিং এর। 15 জুন বিটি রোডের ওপরে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে চলে গুলি। তদন্তে নামে বেলঘরিয়া থানার পুলিশ। উঠে আসে বিহারের বেউর জেলে বন্দী দুষ্কৃতী সুবোধ সিং এর নাম। ঘটনার দিন বেলঘরিয়া থানায় পুলিশ কর্তাতে যখন ঘটনার বিবরণ দিচ্ছিলেন অজয়, সেই সময় ফের বেজে ওঠে তার ফোন। সেখানেও সুবোধের নাম করে হুঁশিয়ারি দেওয়া হয়। 16 জুন ফের অজয়কে ফোন করে সুবোধ। ওই দুই ফোন কারা কোথা থেকে করেছিল তার তদন্তে নেমেও বিহারের যোগসূত্র মেলে। সুবোধকে হেফাজতে পেতে এবং ফোনের রহস্যের উন্মোচনে বিহারে যায় ব্যারাকপুর সিটি পুলিশের বিশেষ দল। তারপরে পুলিশের জালে সাহিল কুমার, রাহুল কুমার এবং অঙ্কিত কুমার। শনিবার তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। এরই মধ্যে ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতের কাছে ফের আসে হুমকি ফোন। অভিযোগ সেই সুবোধ সিং এর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং জেলে বসেই বারবার অজয় তাপসকে ফোনে হুমকি দিচ্ছে। তাপসের অভিযোগ, তাকে খুন করার জন্য সুবোধকে বরাত দেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি অর্জুন সিং। लोगों को ना हमसे अच्छा वहाँ कोई नहीं करके देगा। ये अर्जुन सिंह ये और तो नहीं सबको हम मार खा दिए तब ना तुम लोग बोलेगा कि हाँ भैया नहीं किए। सुनिए हम क्या बोले, हम जानते हैं ना भैया, अर्जुन नाम बनाने के लिए आपको बोला है और भी पार्टी को बोला है और भी दो आदमी को बोला है। मेरा बात सुनिए, और 2 लोकल टीम को बोला है, वो लोग हमको। अच्छा ये बात अगर सोच लो कि रिटर्न उसको अगर हम ये जवाब दें। বলছে যে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাকে নাকি আমার খুনের বরাত দিয়েছে। এই তথ্যটা আমি অলরেডি যখন শুনি আমি একটু ব্যাপারটা নিয়ে চিন্তিত হই। তো আমি পুলিশকে অলরেডি পুরো ব্যাপারটা জানিয়েছি এবং তারা এই ব্যাপারটা নিয়ে বললো যে আমরা ইনকোয়ারি করে দেখছি যে ব্যাপারটার কতটা কি সত্যতা আছে। বেশ কয়েকদিন ধরেই ব্যারাকপুরের বিভিন্ন ব্যবসায়ীর কাছে আসছে হুমকি ফোন। বিহার জেল থেকে অপারেট করছে সুবোধ সিং এর গ্যাং। তাকে বিহার থেকে ব্যারাকপুর এনে তদন্তের জাল গোটানোর চেষ্টা করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। মানবিক মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। তা সত্ত্বেও উচ্ছেদ অভিযান চালায় সংশ্লিষ্ট পৌরসভার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। উচ্ছেদের অভিযান চলছে রামপুরহাট, বোলপুর, কৃষ্ণনগর সহ অন্যান্য জায়গায়। মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করেই কেষ্টমণ্ডলের গড় বোলপুরে কার্যত বুলডোজার দিয়ে বিগত 2-3 দিন ধরে তাণ্ডব লীলা চালাচ্ছে বোলপুর পৌরসভা, এমনটাই কিন্তু অভিযোগ। পুরোপুরি দেখা যাচ্ছে, একদম পরিষ্কার বুঝতে পারছি আমরা যে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই হয়তো ভূমিকম্পের একটা পরের যে পরিবেশটা বা মুহূর্তটা, সেই মুহূর্তটাই মূলত কিন্তু এই চিত্র দিয়ে উঠে আসছে। চারিদিকে শুধু দেখতে পাচ্ছি যে কংক্রিটের মূলত স্তূপ পড়ে রয়েছে, ভাঙা চূড়া অবস্থায় পড়ে রয়েছে। এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, এখানকার যারা রুটি যারা সঙ্গে যুক্ত ছিলেন, তারা বলছেন যে সময় বা নোটিশ দেওয়া হয়নি। হাহাকার, ধ্বংসস্তূপ। উচ্ছেদের পর এমনই চিত্র রামপুরহাটে। বুলডোজার চালিয়ে ভাঙা হলো দোকান। রামপুরহাটের ডাকবাংলো মোড়ে পরিবার নিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। বোলপুরেও ফুটপাত উচ্ছেদ, দোকান ভাঙচুর। ফুটপাত ব্যবসায়ীদের দাবি, আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। স্বজন হারানো কান্না হকারদের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বুলডোজার চালানো অব্যাহত। আমার 6টা ফ্যামিলি আমার একটা দোকানে চলে যায়। কোথায় যাবো বলুন? দিদি আর দেখতে পাচ্ছে না, দিদি বলছে আমি হকারকে ভালোবাসি। আর কিছু হলে হকাররা সামনে আসে, বড় দোকানদাররা আসে, সেটা দিদি জানে না, দিদি দেখতে পাচ্ছে না, তাই আমি হকার থেকে তুলছি। কেন তুলছি? আজ স্যার আমি 8 বছর থেকে টিএমসি বলছে, আমাদের পাড়ায় কমিশনার বলছে এই আজ ভোট করতে হবে রাত্রেবেলায়। ভাই তোরা আমরা রাত ঘুরেছি, ঢুকতে দেয়নি, ভোট করেছি আমরা রাত সকাল ভোট না খেয়ে ভোট করেছি। টিএমসি বলেছে সিউড়ি যেতে হবে, সিউড়ি গেছি, বোলপুর যেতে হবে, বোলপুর গেছি। আমরা চাই, আমাদের পেটের ভাত চাই। হ্যাঁ, আপনার কিসের দোকান ছিল? আমার কাপড়ের দোকান দুটো। কাপড়ের দোকানে 16 লাখ টাকার চলে গেল আমার। কি খাবো? আমাদেরকে সুসাইড করতে হবে। আমাদের ছোট সবজি দোকান ছিল, এখন আমাদের অবস্থা খুবই শোচনীয়। কাল থেকে কি খাবো তাই জানি না আমরা।
দখলমুক্ত করতে পদক্ষেপ নিল বিষ্ণুপুর পৌরসভাও। বিষ্ণুপুরের লালবাঁধের পারে বেআইনিভাবে দখল করে থাকা ব্যবসায়ীদের দোকান তুলে ফেলার নির্দেশ দেয় বিষ্ণুপুর পৌরসভা। একটু জায়গা দিন, কাতর আবেদন ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই শনিবার এলাকা পরিদর্শনে যান মহকুমা শাসক, বিধায়ক এবং বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান ও বিষ্ণুপুর পুলিশ। নিয়ম মেনে ব্যবসা করার অনুমতি প্রশাসনের। আমার মাথায় হাত মানে পা থেকে মাটি সরে গেছে, মাথায় একদম আকাশ নেমে গেছে, কি করবো আমি কিছু খুঁজে পাচ্ছি না। ভেন্ডার আনঅথরাইজড ভাবে পৌরসভা থেকে কোনো রকম লাইসেন্স না নিয়ে বসেছিলেন এখানে, তো তাদেরকে বলে দেওয়া হয়েছে যে এখানে পার্মানেন্ট কোনো স্ট্রাকচার করা যাবে না। আমরা কোনো ভেন্ডার বা যে করে খাচ্ছে এখানে তার এগেনস্টে নই। তো যে কয়েকজন 7-8 জন এখানে ভেন্ডার আছেন তারা পৌরসভা থেকে ভেন্ডিং লাইসেন্স নিয়ে এখানে থাকবেন। টেম্পোরারিলি তারা তাদের ঠেলা গাড়ি নিয়ে আসবেন, মালপত্র বিক্রি করবেন, চলে যাবেন, আবার মালপত্র নিয়ে এলাকাটা পরিষ্কার রাখবেন। এ নিয়ে আমাদের মধ্যে কোনো রকম কোনো সংশয় নেই এবং যে ভেন্ডাররা এখানে ছিলেন তারাও এটা মেনে নিয়েছেন। কৃষ্ণনগরে শুরু হলো উচ্ছেদ। ফুটপাত দখলমুক্ত করতে সক্রিয় কৃষ্ণনগর পৌরসভা। কৃষ্ণনগরে জেলা পরিষদ ভবনের সামনে থেকে অবৈধভাবে গড়ে ওঠা দোকানঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। কৃষ্ণনগরের মহকুমা শাসক শারদ্বতী চৌধুরীর উপস্থিতিতে চলে উচ্ছেদ। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ওই এলাকার ব্যবসায়ীরা। বাজার কেড়ে খাবো, দাদা গুলি করে দেয়, মেরে দেবে না জেলে যাবো, এছাড়া পথ নেই তো। আর পথ নেই। আপনাদের কি কোনো এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গার ব্যবস্থা করে দিয়েছে? আমাদের এই জায়গায় যা করবে এই জায়গায় করতে হবে ওনাকে। আমরা কোথায় যাব? কিচ্ছু করেনি, বলেও দেয়নি যে কিছু করবো বা আর কিছু। মানবিক মুখ্যমন্ত্রী উচ্ছেদের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও উচ্ছেদ অভিযান চলায় সংশ্লিষ্ট পৌরসভা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কলকাতা টিভি। দেখুন, 24শে জুন সোমবার মুখ্যমন্ত্রী বৈঠক করলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে কোথাও সরকারি জায়গা খালি করার প্রশাসনিক চেষ্টা, কোথাও সরকারি জমি বেদখলের অভিযোগে সোচ্চার হয়েছে স্থানীয়রা, কোথাও আবার আদিবাসীদের জমি দখল করে প্রতারণার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। জবরদখলের অভিযোগ আর দখলদারি উচ্ছেদের জেরে সরগরম রাজ্য। জারি রয়েছে রাজনৈতিক চাপানুতর। ফুটপাত ও সরকারি জায়গা থেকে দোকান সরিয়ে নিতে এক সপ্তাহের ডেডলাইন দিয়েছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভা। জোর কদমে মাইকিং করে প্রচার চলছে পৌরসভার উদ্যোগে। অস্থায়ী দোকান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে হকারদের। তাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল পরিচালিত পৌরসভাকে কটাক্ষ বিজেপি। হকারদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। যদিও শাসক শিবিরের দাবি, বিজেপি বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক আলোচনার মাধ্যমে হকারদের সমস্যার সমাধান করতে উদ্যোগী তিনি। খড়দহে আদিবাসীদের জমি দখল ও তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিবাদে কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ, খড়দা পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কুলিনপাড়ায় দীর্ঘদিন ধরে 7টি আদিবাসী পরিবারের বাস। তাদেরই জমির অংশ দখল করে পাঁচিল তোলার অভিযোগ উঠেছে ওয়ার্ড কাউন্সিলর স্বরাজ দাসের বিরুদ্ধে। পাশাপাশি জমির বৈধ কাগজ করিয়ে দেওয়ার নাম করে প্রতিটি পরিবারের কাছ থেকে 1500 টাকা করে নিলেও বৈধ কাগজ তাঁরা পাননি বলেই অভিযোগ স্থানীয়দের। নিকাশি খালের ওপর বেআইনি নির্মাণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। খবর পেয়ে নড়ে চড়ে বসেছে গ্রাম পঞ্চায়েত। এলাকায় কোনো বেআইনি নির্মাণ করা যাবে না বলে দাবি তাদের। অন্যদিকে অবৈধ নির্মাণ ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা। স্থানীয় সূত্রে খবর, নুনিয়াগোদার গ্রামের ভেতর দিয়ে বয়ে গিয়েছে নুনিয়াগোদা খাল। আর ওই খালের ওপরেই গ্রামের বাসিন্দা বিকাশ অধিকারী নিজের বাড়ি তৈরি করছেন। বারবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও এভাবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হয় এলাকাবাসী। শেষমেশ বাড়ি তৈরি বন্ধ করতে বাধ্য হয়েছেন বিকাশ অধিকারী। কলকাতা টিভি। সরকারি খাল দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ বসিরহাটের সারাপুলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি খালের ওপরে কংক্রিটের অবৈধ নির্মাণ তৈরি করেছেন দেবু গোলদার নামে এক ব্যক্তি। রীতিমতো ঘর তৈরি করছেন দেবু গোলদার। খবর পেয়ে ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ গিয়ে অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দেয়। স্থানীয়দের দাবি, বিজেপির পঞ্চায়েত সদস্যর নির্দেশ মতোই এই অবৈধ নির্মাণ হচ্ছিল। পঞ্চায়েত সদস্য অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। কলকাতা টিভি। দেখুন, লাগাতার বৃষ্টি পড়ছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি পড়েই চলেছে, আর তার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে, বিভিন্ন জায়গায় ধস নেমেছে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ধসের ছবি উঠে আসছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি
রীনা কুমার রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছে আমাদের সঙ্গে। বিভিন্ন জায়গার ছবিটা আপনাদের দেখাবো। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, লাগাতার বৃষ্টিতে ফের ধস পাহাড়ে। শুক্রবার রাত থেকে লাগাতার বৃষ্টি। দার্জিলিংয়ের 3রা জুলাই পর্যন্ত রাজ্যে সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আবহাওয়া দপ্তর। 10 নম্বর জাতীয় সড়কে ধস, কালিম্পংয়ের লিকুভির এবং 28 নম্বর মাইলের মধ্যে ধস এবং তার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। আমরা বিস্তারিত জানবো, বিভিন্ন জায়গার পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন, কৌস্তব ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে, অন্যদিকে রীনা কুমার রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই কৌস্তবের কাছে যাবো। কৌস্তব, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানকার পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে? উত্তরবঙ্গে একেবারে ধসের ছবি উঠে আসছে। একদমই সুদীপ্ত, তোমাকে যেটা বলে রাখবো যে জোড়া ঘূর্ণাবর্তের জন্য আগামী যে 3 তারিখ পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একটা ভারী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস কিন্তু রয়েছে। তবে একটা বিষয় যেটা যে এখনো পর্যন্ত কিন্তু যেটা আমরা বিগত 10 দিন আগে দেখতে পেরেছিলাম যে উত্তরের বিভিন্ন জেলাতে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের ফলে মানুষ জনজীবন কার্যত বিপর্যস্ত হয়েছিল, বিভিন্ন এলাকায় কার্যত একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে কিন্তু যদি দেখা যায় যে জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকায় কিন্তু সেই রকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়নি। তবে যেটা আশঙ্কা রয়েছে যে গতকাল থেকে যে বলা যাচ্ছিল 3 তারিখ পর্যন্ত একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং যেটা জানা যাচ্ছে যে একদম শুরু করে যে সেবক থেকে দেখা যায়, সেবক, বক্সা, জলপাইগুড়ি থেকে শুরু করে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় কিন্তু অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব থেকে যেটা বড় বিষয়, আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে মাত্রাতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নেমেছিল, এবং সেই জায়গা থেকে কিন্তু সেই এলাকাগুলিকে মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার যখনই প্রচেষ্টা চলছে, এরই মধ্যে নতুন করে যে বৃষ্টির পূর্বাভাস, তাতে কিন্তু একটা আশঙ্কা দেখা যাচ্ছে যে যেই এলাকাগুলিকে মেরামত করা হয়েছিল, রাস্তাঘাট মেরামত করা হয়েছিল, সেগুলোর মধ্যে ফের একবার ধসের সম্ভাবনা থাকছে। আরো একটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো, যদি পাহাড়ে মাত্রাতিরিক্ত বৃষ্টি হয় তবে কিন্তু ডুয়ার্সের বা সমতলের বিভিন্ন এলাকায় কিন্তু একবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমরা বিগত দিনে যেটা দেখেছিলাম যে সিকিমে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, তবে সেই তুলনায় কিন্তু সমতলে বৃষ্টিপাত হয়নি। সিকিমের বৃষ্টির ফলে তিস্তা নদীর পার বরাবর সমতলের বিভিন্ন এলাকায় দেখা গিয়েছিল যে একটা বন্যা পরিস্থিতি, যেরকম আমরা দেখেছিলাম যে ক্রান্তি ব্লকের চ্যাংমারি এলাকায়, দোমোহনী থেকে শুরু করে বিভিন্ন এলাকায় একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কাজে ফের যদি একবার অতিরিক্ত বৃষ্টিপাত হয়, যেরকমটা পূর্বাভাস দেখতে পাচ্ছি, প্রশাসনিকভাবে কি কি দায়িত্ব নেওয়া হয়েছে এখনো বৃষ্টিপাত। দেখো সুদীপ্ত, গত যে আমরা দেখলাম কিছুদিন আগে যখন এরকম একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই সময় প্রশাসনের তরফ থেকে বিভিন্ন এলাকার নদী বা তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক করা হয়েছিল, এবং নদীর তীরবর্তী যে সমস্ত এলাকা ছিল, আমরা দেখেছিলাম যে মালবাজারের টটগাঁও বস্তি, ওই সমস্ত এলাকা থেকে মানুষকে কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। কাজেই আমরা বিগত কয়েক বছর থেকে দেখছি, যেহেতু তিস্তা নদীর একটা যে খামখেয়ালিপনা চলছে, এবং যার ফলে কিন্তু প্রশাসন কিন্তু বলা যেতে পারে সচেষ্ট, যাতে কোনো রকম যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, যদি দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তো সমস্তটা মোকাবিলা করার জন্য প্রশাসন তৈরি রয়েছে, এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এবারে আরো একটা আপডেট জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার রয়েছেন আমাদের সঙ্গে। রীনা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো তার পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে? একেবারে সুদীপ্ত, দেখো গতকাল রাত থেকেই কিন্তু লাগাতার পাহাড়ে যে রয়েছে বৃষ্টি চলছে, এবং তার ফলে কিন্তু পাহাড়ের বেশ কিছু জায়গায় ধসের মতন ঘটনাও ঘটেছে, এবং সকালেই কিন্তু যে সেবকের কর্নেশন ব্রিজ রয়েছে সেখানে যেমন ধস নামে NH10 সেরকমই কিন্তু যে রয়েছে কালিম্পংয়ের কাছে লিকুভির ও 27 মাইলের মাঝ বরাবর যে NH10, সেই NH10এও কিন্তু ধসের ঘটনা ঘটে, যার ফলে কিন্তু সেই রাস্তা দিয়ে যান চলাচল অনেকটাই ব্যাহত হয়। তবে ধস সরানোর কাজ তৎপরতার সাথে শুরু করে প্রশাসন, এবং PWDর কর্মীরা তারাও কিন্তু লাগাতার সেই ধস সরানোর কাজ চালিয়ে যাচ্ছিল, এবং যে খবর উঠে আসছে তার তথ্য অনুযায়ী কিন্তু সেই রাস্তা যে NH10 রয়েছে, রাজ্য সিকিমের যে লাইফ লাইন NH10, সেই NH10-এ কিন্তু এক পাশের এক লাইন যে রয়েছে তা কিন্তু ধস সরানো হয়েছে, সেদিক দিয়ে যান চলাচল করছে। তবে যে সম্পূর্ণ রাস্তা ঠিক হতে কিন্তু কিছুটা সময় লাগবে বলেই কিন্তু প্রশাসন সূত্রে জানা গেছে। তবে সেই রাস্তা খুলে গেলেও সেদিক দিয়ে যান চলাচল এক লাইন ধরে করলেও প্রশাসন কিন্তু যে পর্যটক গাড়ি বা যারা পাহাড়ে যাচ্ছেন তাদের কাছে কিন্তু অনুরোধ করেছেন যে তারা কালিম্পং দিয়ে যে সিকিম যাওয়ার যে রাস্তা রয়েছে বা দার্জিলিং যাওয়ার যে রাস্তা রয়েছে, সেই রাস্তা কিন্তু অন্য অল্টারনেটিভ যে রাস্তাগুলো সেই রাস্তা যেন ব্যবহার করে। ফলে যে সেই রাস্তায় যে ধস সরানোর কাজ চলছে তার ফলে কিন্তু অনেকটা হয়তো সময় ব্যয় হতে পারে পর্যটকদের সেখানে, সেই কারণে কিন্তু প্রশাসন এই কথাই জানিয়েছে। সুদীপ্ত।
একদমই তাই, অর্থাৎ একেবারে প্রশাসন কিন্তু তৎপর, তা একেবারে বোঝাই যাচ্ছে। এবং অতি ভারী বৃষ্টিতে সম্ভাবনা 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। কালিম্পংয়ের ডিকুভির এবং 28 নম্বর মাইলের মধ্যে ধসের জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। দুজনকেই ধন্যবাদ। রিনা এবং কৌস্তব ছিল আমাদের সঙ্গে। একেবারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে, আর তার জেরে এই বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর সূত্রে, এমনটাই খবর। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। খাস কলকাতায় গণপিটুনি, বউবাজারের ছাত্রাবাসে পড়ুয়াদের ব্যাটের মারে মৃত্যু এক যুবকের। মোবাইল চোর সন্দেহে বেঁধে মার, তথ্য লুকোতে ছাত্রাবাসে সিসিটিভি ফুটেজ নষ্ট। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য, মুচিপাড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার ছাত্রাবাসের 14 জন আবাসিক। খাস কলকাতায় গণপিটুনি, বউবাজারের হস্টেলে পিটিয়ে খুন, সিসিটিভি ফুটেজ নষ্ট। গণপিটুনির ঘটনা নিয়ে তোলপাড়। বউবাজারের উদয়ন হস্টেলের ভেতর শুক্রবার এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়, যে মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ইরশাদ আলম শনিবার উদয়ন হোস্টেল লাগোয়া একটি মিষ্টির দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, মোবাইল চোর সন্দেহে হোস্টেলের আবাসিকরা ইরশাদ আলমকে হোস্টেলের ভেতরে নিয়ে যায়। এরপর গেট বন্ধ করে ইরশাদ আলমকে বেধড়ক মারধর করা হয়। পরে মুচিপাড়া থানার পুলিশ খবর পেয়ে হোস্টেলে গিয়ে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে। এই ঘটনার তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ। হোস্টেলের সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু ঘটনার সময়ে সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয়েছে। এই বিষয়টিতে রহস্য দানা বেঁধেছে। হোস্টেলের আশেপাশে এবং উল্টো দিকে যত সিসিটিভি রয়েছে সেগুলির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইরশাদ আলমকে ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে জানতে পেরেছে পুলিশ। দিকে দিকে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন মেয়র ফিরাদ হাকিম। এটা একটা কদিন ধরেই হচ্ছে, বিভিন্ন জায়গায় গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে এবং গণপিটুনি। আমি গণপিটুনি দেব কেন? আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব, পুলিশ তাকে অ্যারেস্ট করবে, ইনকোয়ারি করবে, যদি সত্যি হয় হবে আমার একটা মোবাইল দুন হারিয়ে গেছে, আমি পুলিশকে ইনকোয়ারি করবো, যদি সন্দেহ থাকে তার নাম বলবো, পুলিশ তার ইন্টারোগেশন করে তাকে মোবাইল হয় বার করে দেবে, নয় সে বলবে যে না এটা হয়নি। এটা মেথড অফ ইনকোয়ারি আছে। এই যে আইন নিজের হাতে নেওয়া, এটা অত্যন্ত মারাত্মক। এটা কেউ ছেলে ধরার নামে মারছে, কেউ ডাইনি অপবাদে মারছে, আর কেউ এখানে দেখলাম মোবাইল চোর বলে মারছে। শুধুই কি মোবাইল চুরির ঘটনায় রাগের বহিঃপ্রকাশ, নাকি সংগঠিত অপরাধ? হোস্টেলের আবাসিক, যাদের বেশিরভাগই পড়ুয়া, হাত পা বেঁধে ব্যাট দিয়ে মারধর থেকে শুরু করে সব শেষে সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেওয়া, প্রশ্ন তুলছে পড়ুয়াদের মানসিকতা নিয়ে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। শিকলবন্দি 16 বছর, মানসিক ভারসাম্য লোপ পাওয়ায় কাকদ্বীপের হোসেন শেখকে সামলাতে হিমশিম খান তার মা। অগত্যা ছেলেকে শিকলে বেঁধে রাখতে বাধ্য হয়েছেন তার মা। যুবকের অসহায়তার খবর পেয়ে তার চিকিৎসা করাতে উৎসুক পঞ্চায়েত সমিতির সভাপতি। মেধাবী ছাত্র ছিলেন নামখানার নারায়ণপুরের বাসিন্দা হোসেন শেখ। মাধ্যমিক পরীক্ষার আগে মানসিক সমস্যা দেখা দিয়েছিল হোসেনের, সেই শুরু। তারপর থেকে অসুখ ক্রমশ বেড়েছে। একটা সময়ে চিকিৎসা করেছিল পরিবার, পরে অর্থাভাবে আর চিকিৎসাও করা যায়নি। দিন দিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে হিংস্র হয়ে উঠছিলেন হোসেন। ছেলেকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন মা। শেষমেশ গত 16 বছর শিকলবন্দি করে রাখা হয়েছে হোসেনকে। ডাক্তারও দেখানো হয়েছে অনেক, এখন একদম আমার মা কিছু নেই, আর দেখাতেও পারে না, ভালো হয়ে গেছিল। বাবাটা মারা গেছে, বাবা মারা করে চিকিৎসা করতে পারেনি, গরিব মানুষ। মূলত বাবার মৃত্যুর পরেই থেমে গিয়েছে হোসেনের চিকিৎসা। স্থানীয় প্রশাসনের কাছে সেভাবে সাহায্য পায়নি তার পরিবার। প্রতিবেশীরাও হোসেনের খারাপ অবস্থার কথা জানেন, তবে আর্থিকভাবে সাহায্য করার ক্ষমতা তাঁদেরও নেই। আমার ক্লাস ফ্রেন্ড ছিল, পড়াশোনা করতে করতে প্রেমের দিকে পড়াশোনা করে, এখন শিকলে হাত বেঁধে রেখেছে, নাহলে যাকে তাকে রাস্তা দেখলে মারামারি করতো, যাকে তাকে মারতো, ওই জন্য হাতের শিকল দিয়ে বাঁধা। খুব দুঃখ লাগে, তো একটা ভালো পড়াশোনা ছেলে ছিল, ভালো মাথা ছিল। সেটাও চিকিৎসার অভাবে শিকলবন্দি যুবকের কথা অজানা স্থানীয় প্রশাসনের। ঠিক করে খবর নিয়ে চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিয়েছে পঞ্চায়েত। আমি পরিস্থিতিটা খতিয়ে দেখি। আমি ওখানকার যে এলাকার ঘটনাটা, সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ যারা আছেন তেনারা কতটুকু জানেন, বা তার মানসিক ভারসাম্যহীন কিনা, কিংবা তার চিকিৎসা করানোর প্রয়োজন, বা তার যে পরিবারের তরফ থেকে আমাদের কাছে কোনোরকমভাবে আসেনি এখনো পর্যন্ত। আপনাদের মুখ থেকে শুনলাম, আমরা অবশ্যই সেই জিনিসটাকে খতিয়ে দেখব, এবং যদি চিকিৎসার প্রয়োজন থাকে সেখানে আমরা চিকিৎসার জন্য সেখানে তার ব্যবস্থা করব। পাড়ার সকলেই চান হোসেন সুস্থ হয়ে উঠুক।
ছেলে আর 5টা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাক চান হোসেনের মাও। পঞ্চায়েতের সাহায্য নিয়ে হোসেনকে সুস্থতার পথে নিয়ে যাওয়াই তাদের একমাত্র কামনা। কলকাতা টিভি। হবু মায়েদের পুষ্টিকর খাবারের যোগান দেয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেই অঙ্গনওয়াড়িতে এবার অন্যরকম ছবি। রোজের ডিম ভাত খিচুড়ির বদলে পায়েস, 5 রকম ভাজা এবং সাজলো পাত। বর্ধমানের জামালপুরের ইটখোলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজিত হলো 5 শিশুর অন্নপ্রাশন। ফুল, মালা, ধান দুর্বায় সাজানো বরণডালা, মাঝে মাঝে কানে আসছে উলু শঙ্খধ্বনি। জামালপুরের ইটখোলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেদিন সকাল থেকেই অন্যরকম ব্যস্ততা। আইসিডিএস এর অন্যান্য কাজের ফাঁকেই চলল অন্নপ্রাশনের জোগাড়। মূলত সরকারি নির্দেশে অন্নপ্রাশন দিবস উদযাপিত হলেও আয়োজনে আবেগের কমতি ছিল না। এটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তো প্রত্যেক ইয়েতেই প্রচার করা হয় মায়েদের যে 6 মাস পর্যন্ত একটা শিশু একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে, দুধ ছাড়া, মায়ের দুধ ছাড়া কিচ্ছু খাবে না, এবং তারপর তাদের এই সুপুষ্টি বা পুষ্টির কথা মাথায় রেখে যাতে মায়েরা একটুখানি এক্ষেত্রে সচ্চার হয়, সেই জন্য আমাদের এই অন্নপ্রাশন দিবস পালন করা হয়। ইটখোলাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বাংলাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মোট 84 জন শিশু, 6 জন গর্ভবতী মহিলা ও 5 নতুন মাকে সুপুষ্টি দিবস উপলক্ষে পুষ্টিকর খাবার দেওয়া হয় এদিন। মেনুতে ছিল ভাত, ডাল, ডিম, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা আর পায়েস। উদ্যোগটা যখন আমি শুনি, আমাদের এখানকার যিনি আইসিডিএস এর ম্যাডাম রয়েছেন, উনি যখন আমাকে বার্তাটা দিলেন যে এরকম আমাদের এখানে একটা বাচ্চা শিশুদেরকে অন্নপ্রাশন হবে, তো আমি খুবই খুশি হলাম। আমি বললাম হ্যাঁ, বড় সড়ো করে হবে। আমাদের এসটি/এসসি গ্রাম, ঠিক আছে, একদমই ক্ষেত মজুরের গ্রাম পুরো সব। তো বাচ্চাদের একটু অসুবিধাও হয়, অনেকের আবার অন্নপ্রাশন করার মতন এরকম ঘটা করে হয় না। তো সচরাচর গরিব ফ্যামিলি, 200 ফ্যামিলিরা যারা রয়েছে আমরা, তাদের সবাই এখানে এসে একত্রিতভাবে একসঙ্গে একটা ঘটা করে হলো, এটা খুবই ভালো লাগলো। আর 5টা দিনের মতো এদিন আইসিডিএস এর শিশু এবং হবু মায়েরা এসেছিলেন। খেলাধুলো, খেলার ছলে, পড়াশোনার ফাঁকেই চলছিল রান্না। খেলা পড়াশোনা শেষে অন্নপ্রাশনের আনন্দে মেতে উঠলেন সকলে। সরকারি নির্দেশে প্রতি মাসের 4র্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালিত হয় আইসিডিএস এ। এদিন তারই সঙ্গে উদযাপিত হলো অন্নপ্রাশন দিবসও। জামালপুর থেকে কুণাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। টিকটিকি, সাপ এবং কাকড়া বিছের পর এই জামালপুর দেখে শিখুক বাকি অঙ্গনারীরা। আজকের মতো জেলার সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।